আমরা যে ওয়ার্কশপটা আজকে পার্টিসিপেট করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে নির্ভয় বা ফিয়ারলেস। আমরা আজকে নারীদের সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা সেশন করব। সেশনটা দুইটা অর্গানাইজেশন জয়েন্টলি অর্গানাইজ করছে, খালেদ মোশাররফ ট্রাস্ট অ্যান্ড ইন্দ্রানি বালান ফাউন্ডেশন। আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন করব, সেটা হলো আপনি তো একটা কালচারাল পার্সোনালিটি। I don't know if the students know it because I see you always on Facebook playing guitar. তো আপনি এখন বলবেন যে আপনার ওই কালচারাল সাইডে যে আপনার তো দুইটা সাইড আছে, কালচারাল সাইড অ্যান্ড বেসিক সাইড। সো ক্যান ইউ টেল আস লাইক উইমেন সেফটি নিয়ে যখন আপনারা কথা বলেন আপনি ইউনিভার্সিটিতে কীরকম ফিল করেন এবং মানে এটা কি সেফার জায়গা হচ্ছে নাকি, অর উইমেনরা আর ফিলিং সেফ, অর কালচারাল সাইডে ইটস নট? যদিও আমাদের সাথে কালচারাল সাইডে আজকে অনেকে আছে তারাও কথা বলেন, বাট অ্যাজ আ ম্যান হাউ ডু ইউ ফিল? Well, first of all, I think the women out there will be better able to say how safe they feel. But overall, I think we're getting there. But we all have to make this city, this country, the roads, the streets far more safer for women, particularly after dark. For me, and I feel that cultural activities are one aspect of the safety. The women must feel absolutely safe to engage freely in decent cultural activity, and there will be a lot of there will be a lot of people to criticize that, but we are here to say that everybody has just one life and it's your life, and just as you will pursue your dreams in terms of career, you will also pursue your dreams in terms of your passion outside of the work, your work-life balance, and at ULAB we put that at the highest of priorities. Thank you so much. এখন আমরা একজন খুব ব্রেভ একটা মহিলার কাছে চলে যাব। সে হলো মিস নিশাদ মজুমদার, যিনি কিনা আপনারা জানেন না হয়তো বা এভারেস্ট ক্লাইম্ব করেছে। আমি তার থেকে শুনবো। She has climbed the Everest, so we are going to hear from her. এই যে পুরুষদের সাথে আপনি ক্লাইম্ব করেছেন অবভিয়াসলি, এই যে একটা মানে উপরে উঠে জাস্ট পুরুষরা আশেপাশে, কি ধরনের ফিলিংস হয়েছিল এবং তখন কি সেফার ফিল করেছিলেন? বা এই প্রফেশনে যদি কেউ যেতে চায়, আমাদের স্টুডেন্টসরা যারা আছে, ইফ দে ওয়ান্ট টু গো টু দিস প্রফেশন, হোয়াট দে শুড বি থিঙ্কিং? ধন্যবাদ, সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি পাহাড়ে যাই কতটুকু জানি না, তার চাইতে বেশি যাই আসলে প্রকৃতির কাছে। তো প্রকৃতির আসলে কোনো জেন্ডার নেই। যদি আমার পক্ষ থেকে বলা হয়ে থাকে প্রকৃতির জেন্ডার কি, তাহলে আমি হয়তো একটু বায়াস উত্তরে দিব, সেটা হয়তো নারী। তো সুতরাং আমি হয়তো বা সে একজন নারীর কাছে যাবে, তার তো আসলে আমার কোনো ভয় অবশ্যই আশঙ্কা কাজ করে না, বরং অনেক বেশি আত্মার একটা নারীর একটা টান অনুভব করি আমি যখন পাহাড়ে যাই। তো এটা তো আসলে ইনার একটা থেকে বলছি, কিন্তু পাশাপাশি যেটা বলি যে আসলে এটা পাহাড়ে যাচ্ছি কিন্তু এটা সমাজ থেকে প্রতিনিধিত্ব করে, আবার সেইখানে হয়তো সমাজ তৈরি হয় যেখানে যাচ্ছি। তো আমি যেই সমাজ থেকে যাচ্ছি সেখানে হয়তো আমাকে বলা হচ্ছে যে মেয়েরা কেন পাহাড়ে যাবে, কি প্রয়োজন পাহাড়ে যাওয়ার জন্য। আবার পাহাড়ে যাওয়ার জন্য দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন হয়, তখন হয়তো পোশাক আশাক নিয়ে একটা কথা বলা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আসলে সবসময় থাকে, আর যখন কিছু দুষ্ট মানুষ এসব বলার চেষ্টা করে তখন আসলে দেখা যায় যে এরকম নির্ভয়ে কিছু একটা উত্তর দিতে হয়, অনেক সময় প্রতিরোধ করতে হয়। তো এই প্রতিরোধের জন্যই সম্ভবত আজকে আমাদের এই আয়োজন, আজকের এই কার্যক্রম। তো সেটা বোঝেন, এগুলো তো থাকবে। আর পাশাপাশি যেখানে আমরা যাই মাউন্টেনিয়ারিং এর জন্য পাহাড়ে যাচ্ছি, সেইখানে যে সমাজের কথা বলি, আসলে না প্রকৃতির কাছে মানুষ কেন যায়? মানুষ কিন্তু নিজেকে আসলে সারেন্ডার করে ওখানে গিয়ে, মানুষ নিজেকে সমর্পণ করে তার কাছে। এটা সৃষ্টিকর্তার কাছে যেমন আমরা নিজেকে সমর্পণ করি, সেরকম আমি একেবারে আমার কথা বলি, আমার একটা স্পিরিচুয়াল জার্নি আসলে আমার জন্য এটা। তো আমার সেইখানে যারা যায়, আমাদের যারা ফেলো মাউন্টেনিয়ার যারা থাকে, তাদেরও কম বেশি সবারই এটা থাকে যে আসলে তারা যায় একটা স্পিরিটের একটা অংশ থেকে। শুধু ওইখানে আসলে কে নারী কে পুরুষ সেখানে সেটা আসলে ভবিতব্য না। আরেকটা মূল বিষয় হচ্ছে ওখানে এত
কষ্ট, এতটা শারীরিক কষ্ট, এই কষ্টের পরে মানুষ আসলে ভুলেই যায় আসলে আমার কে দাঁড়িয়ে পুরো পাশাপাশি আমরা একসাথে থাকি। তো এই মূলত আমার একটা গল্পের ছোট্ট একটা অংশ আমার সামনে আসছে। ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক বলেছেন যে আসলে এত কষ্টের পরে তখন কে পাশে ছেলে না মেয়ে তখন আর কোনো মানে চিন্তা করার থাকে না, টাইম থাকে না। তো এখন আমরা মেজর জেনারেল তাওহিদ মোহাম্মদের কাছে যাব। উনি 35 ইয়ার্স ধরে আর্মিতে ছিলেন, অনেক কাজ করেছেন আমি জানি, এবং স্পেশালি কাউন্টার টেররিজম ইউনিটে ছিলেন উনি। সো সেখান থেকে আমি একটা প্রশ্ন করব। আই নো ইটস ইয়োর মানে দিস topic you love to talk. We know that you have been talking to lot of radicalized young people. So এখান থেকে আমি প্রশ্নটা করব যে womenরা যখন radicalized হয়ে যায়, how do the family can make them safe? So ওই পথ থেকে একবারে চলে গেলে তো আর করা যাবে না, তার আগে how they can make them safe and advise them not to go towards that path. Thank you, madam. First of all, I would like to thank Chairman Khaled Musharraf Trust, the young students here, and I was really inspired seeing your energy to be prepared and finally participate in this particular session. None of you were ready for today's physical exercises this morning. In the same way, once you talk about radicalization, and I'm sure you all have seen, not exactly experienced in last couple of years, the radicalization culture here in Bangladesh. As the trainer this morning taught you something, everybody got charged to follow her. And there would be somebody within us who would not appreciate that particular training. In the same way, someone is talking something very specific and little rigid in his or her thinking. Please check your conscience. For doing that, you have to fall back to your near dear ones with whom you can share. Do not keep it within yourself. আমি বাংলায় বলছি, এই ধরনের কোনো সিচুয়েশনে পড়লে, যখন আমরা যেটাকে from professional perspective আমরা বলি there are recruiters, they come before you as a good man, a very pious man. They come to you and say that why are you dressed like this? Why don't you offer your prayers like this? Why don't you offer prayer the way I think that is better? So এগুলো অনেক সময় তোমাদেরকে it distorted your basic understanding. তো সেই জায়গাতে তুমি fall back to your near dear ones and ask them that you have to be empowered to lead both men and women. And on the other hand, in our culture, you will find your mother is the prime mover in your house. If you are two brothers, two sisters, the sisters are taking care of all the residential matters. They are the core strand. They connect everybody. আমার বাসায় আমরা দুই ভাই দুই বোন, আমার বড় বোন ছোট বোন ওরাই কিন্তু সবাইকে টেনে রাখে। আমরা দুই ভাই পারি না। I have been in the military for 35 years. I couldn't do much about connecting my friends, relatives together. But who did it? My two sisters did it. My mother did it. So mother is a very important figure here. For my research and the situation what I have seen, if the mother could understand that the son or the daughter is getting radicalized, if she would communicate this proactively to some of her friends, probably her son or daughter wouldn't be radicalized and finally get into this kind of terrorism. So you have to communicate, and as women, you have a great role. Stay here in Bangladesh and anywhere in the world. You remain as the prime mover in your family. Yes, once someday you will be married. You and your husband both will have the same authority to do something good and bad. But you have something unique within you as women, as mother. Try to think that as a mother, as a sister, what best I can do. People listens to women than that of the man. Once there is a question of his perception and something good. So please share your ideas, and if you can share, probably you can be in a position to avoid a step or some kind of trap of radicalization. Thank you, madam. I'd like to go to Mahfouza Liza. ওনার পরিচয় দিই। উনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আছেন এসপি হিসাবে, খুবই এনকারেজিং আপনাদের জন্য। ওনাকে আমি আজকে জিজ্ঞেস করব যে it must have been a very difficult path to come here. So একটু যদি বলতেন, এবং
আপনার কি মানে অ্যাজ আ ওমেন কি ফেস করেছেন অ্যান্ড স্পেশালি অ্যাজ অ্যাবাউট দ্য সেফটি কি চিন্তা করা উচিত, বা আপনি কি দেখেন অন্য যারা পুলিশে আছে তাদের সেফটি, অন্য উইমেনরা আছে তাদের কথা কি চিন্তা করেন নাকি বা কিছু করছেন নাকি ওটা নিয়ে? থ্যাংক ইউ সো মাচ। সত্যি গর্বিত বোধ করছি এখানে আসতে পেরে, বিশেষ করে খালেদ মোশাররফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমি খুব বেশি খুশি হলাম যে সকাল থেকে এখানে আপনারা সবাই ফিজিক্যাল এক্সারসাইজ করেছেন এবং নিজের সেফটি নিশ্চিত করবার জন্যে কী টিপস দরকার সেগুলো সম্পর্কে শিখেছেন। বিশেষ করে পুলিশে আমরা যারা আছি 1 বছর বেসিক ট্রেনিং নিয়েছি রাজশাহী পুলিশ একাডেমিতে। কঠিন সেই ট্রেনিং, প্রত্যেকেই কেঁদেছে, বাড়ি ফিরতে চেয়েছে, কিন্তু দিন শেষে যখন খুব বড় একটা অর্জন নিয়ে তারা ফিরেছে, এই দেশের সকলকে প্রোটেক্ট করার, রাষ্ট্রকে প্রোটেক্ট করার ওথ নিয়েছে যখন জাতীয় পতাকাকে স্যালুট করে, আমি বলবো যে সেই মুহূর্তটি প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। নারী হিসেবে আমি বলবো যে তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, কারণ পরিবার থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। এই বিষয়টির উপরেই আমি জোর দেব যে প্রতিটি পরিবারে বাবা মার এতটুকু ধারণা তার সন্তান সম্পর্কে থাকা উচিত যে তাকে যদি আমরা সমস্ত অপরচুনিটি প্রোভাইড করি, নারী বা পুরুষের আসলে সেভাবে দৃশ্যমান কোনো পার্থক্য নেই। তো আমি এটাই বলবো যে পুলিশের তরফ থেকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেই নারী ও শিশুর নিরাপত্তাটাকে, এবং আমি মনে করি আগের চেয়ে বিষয়টি জটিল হয়ে যাচ্ছে এই কারণে যে আমরা মেয়েরা এখন আর শুধু ঘরে কাজ করছি না, সবাই মোটামুটি বাইরে কাজ করছি। এটা যেমন অনেক বেশি এভিনিউ ওপেন করছে সম্ভাবনার, ঠিক একইভাবে কিছু চ্যালেঞ্জও আসছে। বিশেষ করে আমি বলবো সাইবার ওয়ার্ল্ডে শুধু যে কেউ তোমাকে টাচ করে তোমাকে হার্ট করছে কিংবা অবমাননা করছে তা না, এখন ভার্চুয়াল লাইফও আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সো ব্যক্তি জীবনে তোমরা যেমন সকালবেলা সেফটির জন্য টিপসগুলো শিখলে, আমি বলবো যে সাইবার ওয়ার্ল্ডেও নিজেদেরকে সেফ রাখার জন্য কিছু সেফটি মেজার্স শিখবার দরকার আছে, এবং বাংলাদেশ পুলিশ সেটাকে প্রায়োরিটি দিচ্ছে। যে কোনো মুহূর্তে তোমরা 999 কল করলে জানতে পারছো আমাকে কোথায় যেতে হবে, কার কাছে রিপোর্ট করতে হবে। আমরা রিসেন্টলি ট্রাই করছি আমাদের নারীদের সুরক্ষার জন্য, বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টেও যারা আছে, এর বাইরে যারা আছে, একটা সুরক্ষা অ্যাপস তৈরি করতে। খুব শীঘ্রই তোমরা সেটা ডাউনলোড করতে পারবে, খুব শীঘ্রই এটি চালু হবে। একটা রেড বাটন থাকবে, কোনো একটা মেয়ে যদি কোনো পরিস্থিতিতে বিপদে পড়ে যায়, সে যদি এই বাটনটাতে প্রেস করে, নিয়ারেস্ট যেই পুলিশ স্টেশন আছে সেখান থেকে তার জন্য হেল্প যাবে, বা আমরা ইমিডিয়েটলি জানতে পারবো যে সামওয়ান নিড হেল্প। যতক্ষণ না আমরা পরিবার থেকে আমার ছেলে সন্তানটিকে, আমার নিজের একটি ছেলে সন্তান আছে, নিজেকে একজন ব্যর্থ মা ভাববো আমি সেদিনই যেদিন আমার ছেলে কোনো মেয়েকে দেখে কামিংস করবে বা আপত্তিকর কোনো কিছু বলবে। সো পরিবার থেকে যদি আমরা স্টার্ট না করি, তাহলে আসলে আমাদের মতো অনেক সাপোর্ট তোমাদের থাকার পরও খুব বেশি লাভ হবে না। তোমাকে মানসিকভাবে ভেঙে দেবে যে কোনো একটা ইভেন্ট, তুমি সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যাবে। এবং আমরা যারা চারপাশে আছি তারা আসলে এতটাই অসংবেদনশীল যে তোমার ওই জায়গাটাকেই বারবার হার্ট করে তোমাকে আমি খাটো করার চেষ্টা করব। এই প্রবণতা থেকে বের হবার আসলে উপায়টা কি আমার জানা নেই। আমি মাদেরকে একটু বেশি গুরুত্ব দেব যে নিজের ছেলে সন্তানের প্রতি নজর দেবার জন্য শুধু মঞ্চে বসে কথা বলা না, পরিবারে ফিরে গিয়ে যেন আমি আমার মেয়ে এবং ছেলে সন্তান দুজনের মধ্যে কোনো পার্থক্য তৈরি না করি। আদারওয়াইজ আমি এখানে যত ভালো কথাই বলে যাই না কেন, বাসায় গিয়ে যদি আমি আমার ছেলে সন্তানকে বলি এই কাজগুলি তোমার না, এটা তো তোমার করতে হবে না, মেয়েকে যদি বলি মা পড়াশোনা তো করবেই কিন্তু এই সংসারের সবও তো তোমাকে শিখতে হবে, দেন আই মাস্ট টিচ দ্যাট টু মাই সান অ্যাজ ওয়েল। কারণ আমরাই কাজের ডিভিশন তৈরি করি, এই জেন্ডার কনসেপ্টটা আমরাই আমাদের মাথায় তৈরি করি, সেটা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এই টাইমটাই হয়তো তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া দরকার ছিল, বিকজ তারা হয়তো বা সামনে মা হবে কোনো একদিন ইনশাল্লাহ। সো তাদের এটা জানা দরকার যে এই যে রেসপেক্টের জায়গাটা খুব দরকার। যাই হোক, এখন আমরা আরেকজন গেস্টের কাছে চলে যাব, হিজ এক্সেলেন্সি জার্মান অ্যাম্বাসেডর মিস্টার আচিম। So you have been here from 2021, so you have seen Bangladesh and you are very social. You socialize with everybody, you know, total Dhaka social group. So you tell me, in Bangladesh, how do you feel the women are like safe, or that, because I know Mrs. Achim, she goes to the market alone, walking in Gulshan, because we had a discussion with that, and she said, it's fine, I go alone and I walk back. So let's talk about that. Can you explain a little bit and tell us the story?
Dear Matabin, thank you really very much for inviting me. That's really an honor, first of all, because I'm a man, and this is about women, this today's event, and also my sincere appreciation for the first really gender-balanced panel that I've ever seen here. That also bodes a bit or contributes to my impression of the country. You have rightly stated that my wife and me, we very much like to live here, and I think we didn't need to make an effort to integrate here because we feel very, very welcome. I think this is really one of the biggest features. Let me tell, I think the picture is, let me be a bit more honest than diplomatic. I think the picture is twofold. Let me tell you an anecdote. When my wife came here, she browsed a bit the internet, and then she learned that possibly it would not be a very good idea to wear her Western cloth. We were in Africa before, and she was wearing very short skirts and shirts without sleeves and so. And then she became a bit angry and said, "Oh, I have nothing to wear here." And then during the first, I think 10 days. When we were here in Dhaka, she roamed around. She always likes to explore the city also by walking by foot, and honestly she feels very safe because people are extremely friendly. But there was something that we in the Western world would, let me say, call a sort of sexist approach. But you know, or perhaps most of you don't know what happened if you were walking around as a single lady in Western clothes. And I think to insist on your full enjoyment of individual rights is also starting in your families very often not very easy. And I'm very grateful to Major General Tawhid Mohammed, who referred to religion and to radicalization. I know this is a very ticklish point, and I don't belong to your religion, but I know that in Europe, at least in my country, 400 years ago, we had a 30-year long waging war. It was not exclusively, but mainly about religious reasons, and we learned bloodily out of this. 1/3 of the population of my country was destroyed by that, and then we managed, and we think we did well to take religion, at least an interpretation of religion that is determining the whole of politics, to take this out of politics. We made good experiences with that, and if you take a look at Afghanistan and the situation of women in Afghanistan, and I'm very happy that also the government of Bangladesh assesses this exactly as we do. I think these are situations that are really atrocious and blatant violation, and we don't want it. Sorry, I've been talking a bit too long. So I can only but encourage you. It starts with you, even if it's sometimes a bit difficult. Defend yourself verbally, but also physically. I don't think that a lot of people will be prepared on that, and try to convince your fathers and your brothers if they have ideas that run in counter to equal rights. This starts by making the dishes and sewing the buttons, but that ends not at physical aggression. Thank you. Thank you so much for your encouraging words. Now we'll move to Jahanara Alam, another celebrity. Kothay bolen to? Yes, everybody knows you. So আমি জাহানারা আলমকে একটা কোয়েশ্চেন করব, সেটা হলো আমি যখন when I was googling you, আমি জানতে চাচ্ছিলাম যে কি কি কাজ করেছো, কোথায় কোথায় খেলেছো. So I was reading this. তুমি যখন বাড়ি থেকে স্কুলে যেতে you used to wear sportswear. So সেই জায়গা থেকে আমাদেরকে একটু বলো যে wearing a sportswear in a different district, it was not in Dhaka. So কেমন কি হতো এবং how did you feel and how did you overcome, if any? Assalamu alaikum everyone, and first of all thank you so much for having me. I'm so much privileged and honored to be here. Thank you. Well, I'd like to share our sports career 20 years sir. When I was 10, I started my playing career with handball and volleyball, and once I played football, and I started cricket, stepped in 2007. And my cricket career is 16 years and ongoing,
and I representing my country, my beloved Bangladesh, 15 years and ongoing, alhamdulillah. So when I was 10, যখন আমার বয়স 10 বছর, আমি তখন হ্যান্ডবল অ্যান্ড ভলিবল খেলা শুরু করি, ইন্টার স্কুল পার্টিসিপেট করি। তো যখন আমি শুরু করলাম তখন আমি যথেষ্ট ছোট, এবং আমি খেলার ড্রেস পরে লাইক শুধুমাত্র টি শার্ট এবং ট্রাউজার এবং স্কুলের কেডস পরে আমি বিকালবেলা ট্রেনিংয়ে যেতাম স্কুলে। আমার বাসা পশ্চিম টুটপাড়া খুলনাতে, এবং সেখান থেকে আমার স্কুল ছিল সাউথ সেন্ট্রাল রোড, পাইনিয়ার গার্লস হাই স্কুল। বেশ আধা ঘন্টার উপরের একটা রাস্তা। আমি যখন যাওয়া আসা করতাম, কখনো রিক্সায় যেতাম, কখনো হেঁটে যেতাম। সো আমি প্রচুর বুলিংয়ের শিকার হয়েছি, অনেক ইফটিজিংয়ের শিকার হয়েছি, হিউজ। বিকজ যদিও আমি অনেক ছোট ছিলাম, তারপরও কোনো না কোনোভাবে যখন এটা আস্তে আস্তে 1 বছর 2 বছর হতে চললো, যখন আমার বয়স 11, 12, 13 হতে চললো, তখন আমি প্রচুর ইফটিজিংয়ের শিকার আরও বেশি করে হতে চললাম। বেশ কিছু সেক্টর ছিল, কিছু এরিয়া ছিল, ওখানে 4-5 জন, 2-3 জন, 4-5 জন করে ছেলেরা থাকতো, আড্ডা দিত রোড সাইডে, এবং আমাকে খুব ইফটিজিং করতো। এটার কয়েকটা কারণ ছিল যে আমি একে তো খেলার ড্রেস পরে যাওয়া আসা করতাম, তারপর আমি আবার একজন মেয়ে। সো আমি যেটা করেছিলাম যে যখন আমার মনে হলো না আমি একটু বেশি বুলিংয়ের শিকার হচ্ছি, আমি আমার বাসায় বলিনি, কারণ তখন আমার এরকম করে ওয়ে ছিল না যে এরকম টাইপের হিউজ ইনিশিয়েটিভ নিয়ে কোনো অর্গানাইজেশন কাইন্ড অফ খালেদ মোশাররফ ট্রাস্ট ফাউন্ডেশন এগিয়ে আসবে কোনো স্কিল শেখানোর জন্য, উইমেনদেরকে সেফটি এবং এম্পাওয়ারমেন্টের স্বাবলম্বী হওয়ার জন্য কোনো স্কিল ট্রেনিং দিবে। সো ইট ওয়াজ সো টাফ দ্যাট টাইম। অ্যান্ড আমি নিজের থেকে তখন চিন্তা করলাম, ঠিক আছে আমি এত বুলিংয়ের শিকার হচ্ছি, বাট আমার ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পেয়ে এসেছিলাম খেলাধুলা করার জন্য, যার জন্য আমি আজ হয়তো আপনাদের সামনে বসে কথা বলতে পারছি প্রাউডলি। আমি যখন ন্যাশনাল টিমে ইন করলাম তখন আমাকে প্রচুর বুলিংয়ের শিকার হতে হয়েছে 2007 সালে। তখন আমি বড় হয়েছি, আমার বয়স 13 বছর। 2007 সালে আমাকে আমার এলাকার সবাই বলা শুরু করলো যে মেয়ে বড় হচ্ছে, এটা কেন খেলার ড্রেস পরে খেলবে, ছেলেদের ড্রেস পরে খেলবে, এটা তো ঠিক না। আমার বাবাকে বললেন গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যে এটা তো ঠিক না, মেয়ে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে, চেহারা নষ্ট হয়ে যাবে, ছেলেদের ড্রেস পরে খেলছে, ছেলেদের সাথে ট্রেনিং করছে, সমাজের তো একটা বিষয় আছে, সো এটা তো বুঝতে হবে, এটা তো ঠিক না। আমার বাবা স্ট্রেট ফরওয়ার্ড বললেন, আমার মেয়ে তো কোনো খারাপ কাজ করছে না, সে তো খেলাধুলা করছে, আর এটা তো স্বাস্থ্যের জন্য খুব ভালো, খেলতে দাও, খেলতে দাও, সে যতদিন খেলতে চাই খেলুক, কোনো সমস্যা নেই, দেখা যাবে পরেরটা পরে। সো এই ছোট্ট একটা কথা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। এবং আমি যখন ন্যাশনাল টিমে ইন করেছি, দেশের গণ্যমান্য পত্রিকায় আমার ছবি বড় করে এসছে, টপ অফ দ্য ডে। আই ওয়াজ দি ফার্স্ট unofficial hat tricker in 50 over against Hong Kong in 2008. That match was held in Mirbhoy Stadium. So তখন টপ অফ দ্য ডে এসেছিল বড় করে প্রথম আলো পেপারে, ডান পাশে আমার টপ অফ দ্য ডে, বাম পাশে রজার ফেদারার ফ্লপ অফ দ্য ডে। সো প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আপনার সাকসেস রিচ করার জন্য। যদি আপনি সাকসেসফুল না হন, আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না, এটা আমরা শুনে এসেছি অনেক জায়গায়, এবং দিস ইজ ট্রু। আই এম রিপ্রেজেন্টিং মাই কান্ট্রি, সো উইচ ইজ বিগেস্ট প্রাইড ফর মি ইন মাই লাইফ। I belonging from just a normal middle class family, but here I'm sitting down like I'm someone that who can represent your country straightway to the whole world. So এটা আমার biggest pride, এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেট আমার পরিচিতি দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, সম্মানই দিয়েছে, সমাজে স্থান দিয়েছে, আর এটা সম্ভব হয়েছে আমার অনেস্টি, আমার হার্ডওয়ার্কের জন্য। So don't stop to doing your hard work, okay? Just move forward. আমরা উইমেন্সরা আমরা কিন্তু পারি, এবং আমরা হার মানতে জানি না, আমরা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে জানি, এবং এটা হচ্ছে আমাদের সবথেকে বড় বৈশিষ্ট্য। So do it. Thank you so much. Like I really admire your determination. আমার মনে হচ্ছে যে আমাদের সামনে যারা ছাত্রীরা বসে আছে তাদেরও এই ধরনেরই ডিটারমিনেশন থাকবে আগামীতে, বিকজ আমাদের কিন্তু পুরুষদের থেকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়।
এটা সবসময় মনে রাখতে হবে, আর অ্যাপ্রিসিয়েশন অনেক কম পাই আমরা। এখন আমরা চলে যাব একজন সুপারস্টার তার কাছে, আজমেরি হক বাঁধন, সবাই তাকে চিনো তোমরা। তিনি প্রথমে মডেলিং দিয়ে স্টার্ট করেছিল তার জীবনের পেশাটা, তারপরে তিনি ড্রামা অ্যান্ড এখন তো মুভি করছে, খুবই ব্যস্ততা থাকে, তারপরেও তাকে জোর করে আমরা নিয়ে আসছি জাস্ট ইন্সপিরেশন দেওয়ার জন্য। এবং তার থেকে জানতে চাবো, সে কালকে আমাকে কথা বলছিল তার একটা ছোট মেয়ে আছে, তার সেফটি নিয়ে চিন্তা করে। তো সেই দিক থেকে মিডিয়াতে থেকে কিভাবে সেফ থাকা যায়, নিজেকে হাউ ডু ইউ কিপ ইউর সেলফ সেফ? প্রথমে আপু আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এখানে আমি অনেকের কথা শুনতে পেলাম এবং আমি আসলে মিস করেছি যে আপনারা কিভাবে সকালে ট্রেনিং করেছেন। আমি জানি না আপনারা সবাই আমাকে চেনেন কিনা, আমি বাঁধন, আমি অভিনয় করি। আপনারা কি সবাই আমাকে চেনেন এখানে? আচ্ছা, আমি প্রথমে যে কথাটা দিয়ে আসলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমি এমন দেশের নাগরিক হতে চাই না যেই দেশে আমার সেফটি, আমার নিরাপত্তার জন্য আমাকে কোনো কৌশল শিখতে হবে এবং সেই কৌশল আবার অ্যাপ্লাইও করতে হবে। আমি সেই দেশের নাগরিক হয়ে আমি আসলে লজ্জিত, কারণ আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারতে হবে, সেটা আমি নারী হই, আমি পুরুষ হই। সেই জায়গায় ব্যর্থতা নিয়ে আমাদের পরবর্তী আলোচনায় যাওয়াটা জরুরি। আপু, আপনি বলছিলেন যে মিডিয়াতে সেফটি নিয়ে ইস্যুস হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, কর্মক্ষেত্র, আমি জানি না যে মেয়েরা মানে মারা যাওয়ার পরেও তারা সেফ কিনা। আমার মানে আমরা এরকম একটা ঘটনাও দেখেছি, পেপারে পড়েছি যে মর্গে থেকে একটা নারীর লাশ বের করে পর্যন্ত সেই লাশকে ধর্ষণ করা হয়েছে। সো আমরা কোথায় সেফ, আমরা আসলে কোন জায়গায় যে নিজেকে নিরাপদ ফিল করব, সেটাই কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গায় আছে। কিন্তু তারপরও যেহেতু সময়টা এতই নোংরা, এতই বাজে, সেই ক্ষেত্রে এই ধরনের একটা আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি যে মেয়েদেরকে কিছু কৌশল শিখিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কৌশল তারা প্রয়োগ করতে পারবে অসভ্য কিছু মানুষের উপর। কিন্তু সেই অসভ্য মানুষগুলো সমাজে এক্সিস্ট কেন করছে এবং তারা কোথায়, তাদেরকে আমরা চাইলেই কিন্তু তাদেরকে ট্রেনিং দিতে পারি যে আপনারা আপনাদের মানসিক গঠন পরিবর্তন করেন। আমার মনে হয় যে মানসিক গঠনে সবার সবচাইতে বড় সমস্যা। আর আরেকটা হচ্ছে যে মেয়েদেরকে কৌশল শিখিয়ে দিবে, মেয়েরা সেটা প্রয়োগ করবে। মেয়েরা যদি শুধু জানতে পারে যে সে কি পরিমাণে শক্তি নিয়ে জন্মেছে, তাহলে কোনো মেয়েকে কোনো রকমের বাধা, কোনো রকমের এইরকম অশুভ সিচুয়েশন তাকে আটকায় রাখতে পারবে না, এটা আমি একদম বিশ্বাস করি। সো আমাদের সমাজের সবচেয়ে বাজে দিক আমি যেটা বলবো স্ট্রাকচারটা, সেটা হচ্ছে যে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনে মেয়েদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে তাদের আত্মবিশ্বাস ছোটবেলা থেকেই অনেক কম থাকে এবং তার মধ্যে একটা অনেক বড় অংশ কিন্তু তাদের ছোটবেলা থেকে এই ধরনের টিজিং, যৌন হয়রানি এবং আরও নানান রকমের ট্রমা, এবং আনফর্চুনেটলি সেই ট্রমাগুলো আমরা শুধু রাস্তার মানুষের থেকে আসলে পাই না, সেটা আমরা পরিবার এবং আমাদের খুব কাছের মানুষের কাছ থেকেও পেয়ে থাকি। সো সমস্যা আমাদের সাহস, আমাদের কৌশল, আমাদের না, সমস্যা হচ্ছে যারা এই সমস্যাগুলো তৈরি করছে এবং যারা করছেন। এবং আমি খুবই অনুরোধ করব যে আমরা যদি আসলে এই জায়গাটাতে বেশি ফোকাস করি, যে আমরা আমাদের সমাজের সেই মানে অসভ্য বললে ব্যাপারটা একটু বেশি অসভ্য হয়ে যাচ্ছে, বাট সেই অসঙ্গতিগুলোকে আসলে ট্রেনিংয়ের মাধ্যমে যদি কোনোভাবে ঠিক করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ বাঁধন, আমি একদমই এগ্রি করি। পুরুষদের অনেক কিছু জানার বাকি আছে, হয়তো সবার জন্য না, কিছু কিছু মানুষের জানা দরকার। এবং এখানে প্যারেন্টসরা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে ছোটবেলা থেকে। হয়তো বা তাদেরকে ঠিক মতন বলা হয়নি, বা তাদেরকে যে মাকে রেসপেক্ট করতে হবে, বোনকে রেসপেক্ট করতে হবে, এসবই হয়তো শেখানো হয়নি। সেই জন্যই সে বাইরে গিয়ে একটা মেয়েকে যা খুশি একটা বলে দিল, তাদের ভুলেই যায় তাদের বাড়িতে মা আছে, তার বোন আছে। যাই হোক, আমরা এখন একদম শেষের দিকে চলে যাচ্ছি আমাদের এই ছোট প্রোগ্রামে। আমরা সব শেষে মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট
মীর মুশতাক আহমেদ রবি, তার সাথে কথা বলবো। রবি ভাই, আপনাকে তো আমি চিনি 2014 থেকে, যখন আমি পার্লামেন্টে ছিলাম তখন থেকে, এবং আপনি সবসময় বলতেন মাহাজিবিন তোমাকে শুধু পছন্দ করি বিকজ তুমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, তুমি খালেদ মোশাররফের মেয়ে, এটা বলতে। তো সেখান থেকেই আমি আরম্ভ করবো। আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন ফ্রম মুক্তিযুদ্ধ। আপনি তো মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা। তা আপনি যুদ্ধ করতে গিয়েছেন, তখন দেখেছেন অনেক নারীরা কিন্তু যুদ্ধে গেছে, তখন কিন্তু তারা একবারও চিন্তা করেনি তাদের সেফটির জন্য। তো সেইখান থেকে আমাদের যদি কিছু বলেন যে 1971-এ যখন যুদ্ধ করতে গেল, তখন এতগুলি লোকের মাঝখানে এই নারীরা যে যুদ্ধ করলো, তাদের তো ইভস্ট্রিজিং কিছুই হয়নি, তাদের কোনো কথাই শুনতে হয়নি, তারা সেফও ছিল না, বিকজ আনসেফ একটা জঙ্গলের মধ্যে বসে আছে মেয়ে ছেলেদের সাথে। তখন কি সিচুয়েশন ছিল, সেখান থেকে আপনি আমাকে বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো মার্চ মাস হলো আমাদের স্বাধীনতার মাস। এই মাসে আমরা 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা এই মাসটি উদযাপন করি যথাযথ মর্যাদার সাথে। এই মাসে অনেকগুলো ঘটনা আছে। একটি হলো 7ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, যে ভাষণটি নিয়ে আজকে বিশ্বে আমরা বাঙালিরা অনেক গর্ববোধ করি, যেটা ওয়ার্ল্ড হেরিটেজে সংরক্ষিত হয়েছে। তারপর 17ই মার্চ, মাত্র আর 2 দিন পরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন আমরা উদযাপন করব। তারপর 26শে মার্চ আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিন। তো যাই হোক, সবাইকে সেই মাসের শুভেচ্ছা। আমি শুরুতেই মেহেজাবিনকে অনেক ধন্যবাদ জানাই। আসলে 14 সালে আমরা যখন 10ম সংসদের সদস্য ছিলাম, সে আমার সহযোদ্ধা ছিল পার্লামেন্টে। জেনারেল খালেদ মোশাররফ একজন ইনজিউর্ড ফ্রিডম ফাইটার ছিলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং একটা আমার দৃষ্টিতে একজন বরেণ্য মানুষ। দেশে কিভাবে ওনার মূল্যায়ন তো অবশ্যই হয়েছে, তারপরও হয়তো পারিবারিকভাবে মেহজাবিনরা কতখানি খুশি আমি জানি না, বাট জেনারেল খালেদ মোশাররফ একজন বীর মুক্তিযোদ্ধা তো বটেই, প্লাস সেক্টর কমান্ড করেছেন, এবং ওনার অনেক ভূমিকা ছিল, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। 1971 সালে যে সমস্ত মুক্তিযোদ্ধাদের কারণে আজকের এই দেশ, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। জেনারেল খালেদ মোশাররফ 75-এর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন কিন্তু উনি এবং ওনার কিছু সহযোগী অফিসারদেরকে নিয়ে উনি বঙ্গবন্ধুর পক্ষে রুখে দাঁড়িয়েছিলেন। তারপরেও বিভিন্ন ঘটনা প্রবাহে ওনাকে জীবন দিতে হয়েছে, অত্যন্ত নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছিল আমাদের এই শেরেবাংলানগর পার্লামেন্ট ভবনের সামনে। তো আমি মেহজাবিনকে যে ধন্যবাদ দিতে যাচ্ছি সেটি হলো এই যে প্যানেল, এই প্যানেল ঠিক করা কিন্তু ইজ রিয়েলি ভেরি টাফ জব। হাউ কাম শি হ্যাজ ম্যানেজ টু হ্যাভ দিস সর্ট অফ প্যানেল? আই এম রিয়েলি অ্যামেজড। অ্যান্ড আমি এত পুলকিত যে আমি বহু জায়গায় গিয়েছি, বহু পরিবেশে গিয়েছি, এবং আপনি জানেন আমি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি I have attended a lot of conferences. Even I represents my country abroad. এবং আমি বার্মাতে, ক্যাম্বোডিয়াতে এবং অনেক দেশে কমনওয়েলথ কনফারেন্সে আমি কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বাট তারপরেও আমি বলবো দিস প্যানেল ইজ ফ্যান্টাস্টিক, আই লাভ ইট, আই লাইক ইট। এবং সবার কাছে আমি যে বক্তব্যগুলো শুনলাম, ইটস ভেরি ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর। I mean, counseling and motivation is very important, especially a country like Bangladesh. But in many ways, or in many places, we have gradually solving the problem of the women, as well as the problem which you are facing, or the country herself is facing. এগুলা কিন্তু আমরা সমস্যার সমাধান এক এক করে আমরা করতে পারতেছি ইনশাল্লাহ, এবং আমরা এগিয়ে যাচ্ছি। যুদ্ধের সময় কিন্তু সবার মানসিকতা ছিল আমরা কি করে স্বাধীনতা পাবো। আমার মা, আমি বলি আমরা 8 ভাই বোন, আমার মা, আমার আম্মা, আমরা তো আম্মাই বলি, মা বলি না, আম্মা অনেক অল্প বয়সে মারা গেছেন, যদি মাত্র 62 বছর বয়সে। আম্মা সহ আমরা 8 ভাই বোন ছিলাম। আব্বা ছিলেন পলিটিক্যাল মোটিভেটর, ইয়ুথ রিসেপশন ক্যাম্প। আমার চাচা ছিলেন নেভির অফিসার, এবং আমি ছিলাম নেভেল কমান্ডার। আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাইটি ছিল এমনি মুক্তিযোদ্ধা, বা ট্রেনার ছিল, আর্মস ট্রেনার ছিল, বিহার থেকে ট্রেনিং। তো যাই হোক, তখন যে সমস্ত মহিলারা ইনফ্যাক্ট ওইভাবে আমাদের পাশাপাশি যুদ্ধ সেভাবে আমি করতে দেখি না, আমার এলাকাতে অন্য জায়গায় হয়তো করছে। তখন তো চিন্তা ছিল দেশের স্বাধীনতা।
তখন কে মেয়ে কে ছেলে কে এত কিন্তু মাথার মধ্যে কারণই কাজ করেছে বলে আমার মনে হয় না। তখন লক্ষ্য হলো আমাদের দেশের স্বাধীনতা চাই আমরা, এবং স্বাধীনতা 9 মাস হবে এটা কিন্তু আমরা কেউ স্বপ্ন ভাবিনি। আমরা মনে করছি বছরের পর বছর লাগতে পারে, এবং সে লাগাটাই সমীচীন ছিল। খুব তাড়াতাড়ি স্বাধীনতা হওয়াতে আমরা স্বাধীনতাটা কি জিনিস সেটা কিন্তু আজও আমরা 52 বছর হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই ডেটটা পাইনি। এত মানুষ জীবন দিল, এত মা বোনের সম্ভ্রম গেল, তারপরে কিন্তু সেই যদি আমরা বলি সেই মানসিকতা বা সেই কাণ্ডজ্ঞানটি আমাদের এখনো হয়নি যে কত রক্তের বিনিময়ে বাংলাদেশ, আমাদের পতাকা, আমাদের মাটি অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আমাদের পাওয়া, অনেক রক্তের বিনিময়ে আমাদের কিন্তু এটা পাওয়া। ইটস নট এন ইজি গেম। রাউন্ড টেবিল কনফারেন্স বা কোনো কনফারেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা বাংলাদেশ পাইনি। এটা সবার মনে মাথার মধ্যে ঢোকাতে হবে। আমরা যদি মেন্টাল সেট আপ যদি আমাদের একটা ভালো না থাকে এবং দেশপ্রেম যদি না থাকে, আমরা কোনো ক্ষেত্রেই কামিয়াব হতে পারবো না। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। এবং আমি বলবো যেমন আমরা আর একটা কথা বলি, যেহেতু দিস আর অল স্টুডেন্টস সো ফার, আমার মনে হয় তার এই যে আমাদের শিক্ষা বইতে কিন্তু আমরা হনুমান থেকে মানুষের সে কথা বলেনি, আমাদের শিক্ষামন্ত্রী সেদিন বলেছেন। কিন্তু আজকে বাংলাদেশ তোলপাড় করে দিচ্ছে কিছু মানুষ যারা মানে স্বাধীনতার চেতনার মানুষ না, তারা এটাকে অপব্যাখ্যা দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করছে। কিন্তু আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে যে অ্যাকচুয়ালি এটা তো নাই। আর এছাড়াও 75 জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরে কিন্তু এত মিথ্যাচার করা হয়েছে, মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে যে 2টি প্রজন্মকে মিথ্যা শিক্ষা দিয়ে বড় করা হয়েছে। আমরা সত্যিকার ইতিহাস শিখে কিন্তু আসলে আমাদেরকে বড় হতে হবে, নাহলে আমরা যাই করি না কেন সব কিন্তু ধুলায় লুণ্ঠিত হবে। কথাটা মনে রাখতে হবে। আর আমি ওমেন সিকিউরিটির ব্যাপারে আমি বলি বা সেফটি, আমরা মহিলাদেরকে, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি মহিলাদের জন্য অনেক কাজ করি, আমি মহিলাদেরকে সম্মান করি। কারণ ওমেনরা এই আমাদের দেশের সরকার পরিবর্তন করতে পারে কিন্তু মহিলারা, বিকজ মেজরিটি ভোট হচ্ছে মহিলাদের। 52% ভোট আমাদের দেশে মহিলাদের। মহিলাদেরকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে সম্মানিত করেছেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যদি আপ টু পার্লামেন্ট, তেমনি ভাবে মহিলারা সব জায়গায় তারা আছে। এখন সচিবালয়ে গেলে সেক্রেটারিতে শুরু করে প্রচুর মহিলা পাওয়া যায়, and they are also doing very good। এই না যে মহিলারা খারাপ করছে, খুব ভালো করছে। আপনাদের পর্যাপ্ত পরিমাণে সম্মান আছে, আপনারা সমস্ত জায়গায় কাজ করতে পারেন, সাথে সাথে নিজেদের সেফটির যে নজরটা দেওয়ার ব্যবস্থা করছে সবাই, বা আপনারা সেদিকে লক্ষ্য রেখে যদি আপনি এগিয়ে যান, বাংলাদেশ আরো ভালো করবে আগামী ভবিষ্যতে। আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ যাতে আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ। মেহজাবিন খালেদকে আরো অনেক ধন্যবাদ। শি হ্যাজ টেকেন এ ফ্যান্টাস্টিক স্টেপ। এই প্যানেলের সকল সদস্যকে আমি রিয়েলি আবারও বলি যে আমি ভীষণভাবে খুশি যে আমি যে আলোচনাগুলো শুনলাম, আমার প্রচন্ড ভালো লাগলো, এটা আমার মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা। মোশতাক ভাই, আপনাকে ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি গতকাল রাত্রে এই প্রোগ্রামের জন্য ঢাকায় আসছেন, আপনাকে একদম আলাদাভাবে ধন্যবাদ। আমরা প্রোগ্রামটাকে আর লম্বা করবো না, আমরা একদম শেষে চলে আসছি। যারা স্পেশাল গেস্ট আসছেন তাদেরকে একটা ক্রেস্ট দিব, তারপরে আমরা সার্টিফিকেট, আমার মনে হয় সব স্টুডেন্টরা পেয়ে গেছো তোমরা। তো এখন আমরা শেষ করে দিব। আমি জাস্ট শেষ করার আগে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি আমার স্টুডেন্টস যারা সামনে সকাল থেকে 9টা থেকে বসে আছে, তাদেরকে আমি হাততালি দিয়ে একটা ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমাদের সাথে যে মিডিয়া পার্টনার ইম্প্যাক্ট পিআর, তারপরে হার্নেট এবং আলফা আই আছে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। একদম শেষে গিয়ে আমি আমাদের 2জন ট্রেনার রাজু অ্যান্ড আজিল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার টু ঢাকা, and it was a very good experience. The whole morning I was sitting there. It's a good training program, and I hope you can come again for other places, not only Dhaka. We want to do it other places of Bangladesh. And একদম শেষে ইন্দ্রানি বালান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই, তাদের জন্যই আজকে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরো প্রোগ্রাম করব। আমাদের ইচ্ছা আছে এখান থেকে স্টুডেন্ট নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে ঢাকায় নিয়ে এসে আরো ট্রেনার গড়ে তোলা, বিকজ এই মানে আমাদের সেফটি সম্বন্ধে অবগত থাকতে হবে। যতটুকু পারি বা করতে পারি সেটা জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমরা উই শুড বি অ্যাওয়্যার অফ ইট, যে এটা ঘর থেকেই আমাদের সেফটিটা দরকার। সবাইকে ধন্যবাদ।